Hey everyone, this is Mustaqim and welcome to my YouTube channel Mustaqim's Throttle। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। তো আজকের ব্লগের মূল টপিক হচ্ছে আমরা এই সুজুকি জিক্সার বাইকটা 2025 সালে এসে কিনা কি ঠিক হবে। তো আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব আপনাদের সাথে। তো চলেন একটা সুন্দর একটা জায়গায় যাই, প্রাকৃতিক পরিবেশে যাই এবং মনোরম পরিবেশে যাই, তারপর আপনাদের সাথে আলোচনা করি এবং আমি আমার রাইডটা উপভোগ করি। তো এরকম ভালো রাস্তা যদি পাই, আর যদি আবার হই মোটো ব্লগার, আবার যদি হই, আমরা তো ওইরকম ভালো রোড পাই না যারা সাভারের আশেপাশে ভিতরে থাকি। তো আমরা মাঝে মধ্যে এদিকে আসি একটু ওভার স্পিডিং করার জন্যই। ওভার স্পিডিং বললে ভুল হবে, আমরা একটু রাইডটা উপভোগ করার জন্য 50-60 চালাই। বাইক যদি একটু ফাস্ট না চলে তাহলে বাইক চালাচ্ছি এটা ফিলটা হয় না। কারণ রিক্সাও তো এখন 30-35 টানে। এখন এদিকে আসলে যদি একটু 50-45 না টানি তাহলে কেমন লাগে বলেন? সেই ফিল, সেই ঠান্ডা বাতাস, প্রাকৃতিক পরিবেশ। আর এরকম যদি ব্লগিং অবস্থায় যদি এরকম ভিউ পাওয়া যায়, তার কার না ভালো লাগবে তা বলেন আপনারা। তো এখন টপিকে আসি। টপিকটা হচ্ছে 2025 সালে এসে যারা এই জিক্সার FI ডাবল ডিস্ক বাইকটা কিনবেন তারা কি ঠকবেন নাকি জিতবেন। তো চলেন আজকে আমরা এই বিষয়ে আলোচনা করি। আর আমি কি বাইকটা কিনে কট খেলাম নাকি। তো চলেন এইসব বিষয়ে আজকে আপনাদেরকে ছোটোখাটো একটা ধারণা, ভালো এবং খারাপ দিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যদিও আমি একবার শুরুতে এই টাইপের ভিডিও বানিয়েছিলাম, কিন্তু খণ্ডভাবে, একটার ভিতর শুধু ভালো দিক আরেকটার ভিতর শুধু খারাপ দিক, ওইভাবে ভিডিও করলে হয় না। ভালো খারাপ দিক এবং একদম তখন তো আমি শুরুতে যতটুকুই করছি আলহামদুলিল্লাহ, অনেকে ওইটাও পারে না। তো শুরুর থেকে এখন একটু কথা বলার ইমপ্রুভ হয়েছে, কথা বলতে পারি এখন একটু সাজানো গোছানোভাবে, আগের থেকে একটু ভালোভাবে কথা গুছায় বলতে পারি। সব কিছুই প্র্যাকটিসের উপর। আগে কথা বলতে খুবই কষ্ট হতো, কোন কথা কিভাবে বলবো, কোন লাইনে বলবো, এক লাইন থেকে আরেক লাইনে চলে যেতাম। তো এখন ওই সমস্যাটা হয়, কিন্তু খুবই কম হয় যখন দীর্ঘদিন ব্লগিংয়ে গ্যাপ দিই। তারপর যখন আবার মোটর ব্লগে আসি তখন একটু কথা বলতে প্রবলেম হয়। কিন্তু রেগুলারলি যখন আমি ভিডিও করি, ব্লগ করি, কথা বলি, আপনাদের সাথে কানেক্টেড থাকি, তখন এই সমস্যাটা খুব কম পরিমাণ হয়। তো একটা খুবই রিস্কি ওভারটেকিং করলাম, আর 2-3 মিনিট 5-6 সেকেন্ড লেট হলে হয়তো ওইখানে আমি একটা চাপ খাওয়ার সম্ভাবনা থাকতো। 2025 সালে এসে FI ডাবল ডিস্ক কেনাটা একটু বোকামি হয়, কারণ এখন ম্যাক্সিমাম বাইকে ABS পাওয়া যাচ্ছে। তো এই সময় এসে যারা আল্লাহ বাঁচাই দিছে আলহামদুলিল্লাহ। কথা বলতে বলতে বাইক রাইডিংটা একটু বলতে পারেন রিক্সি। যে আমি টাইম মতো যদি ব্রেকিংটা না করতাম তাহলে একটা মুখোমুখি সংঘর্ষ অটোর সাথে অথবা ট্রাকের সাথে পিছন থেকে হয়তো মেরে দিতাম আমি। তো যাই হোক, ওটা বিষয় না, আমি কেয়ারফুলি রাইড করি। আমার বাইকের স্পিড কম থাকে এবং বাইকের ব্রেকিং যত সম্ভব ভালো। আপনারাই দেখলেন ইনস্ট্যান্ট বাইকটা ব্রেক করা যায়। ABS থাকুক আর না থাকুক, এই ডাবল ডিস্কও কোনো দিক থেকে কম না। আমি আপনাদেরকে একদম লাইভ একটা প্রুফ দেখালাম যে ব্রেকিং সিস্টেম জিক্সারের উপরে কোনো ব্রেকিংই নাই। যারা জিক্সার বাইক চালান, জিক্সার মনোটন চালান, জিক্সার FI ABS, জিক্সার FI ডাবল ডিস্ক, যেই মডেলটাই চালান না কেন, সবগুলো বাইকেরই বলতে হবে যে এই বাইকের ব্রেকিং 100-তে 100। যে ABSটা আরেকটু সেফটি বেশি পাবেন, তাও একটা সেন্সরের উপর একটা জীবনকে ছেড়ে দেওয়া, তাও ওইটা আমি ওরকমভাবে দেখি না। কিন্তু টেকনোলজি নির্ভর যেহেতু আমরা হয়ে যাচ্ছি, সেহেতু আমাদের ওই জিনিসটাকে বিশ্বাস করা প্রয়োজন। কিন্তু অনেক ইউটিউবার আছে তারা ABSটাকে, যদি ABS বাইক কিনে ABSটা অফ করে রাখে, কেন জানি না, হয়তো তাদেরও আমার মতো একটা সন্দেহ, ভয় কাজ করে মনের ভিতর থেকে। আর যাই বলেন, সুজুকির ব্রেকিং সিস্টেম 100-তে 100। দেখেন, আমি যদি ইনস্ট্যান্ট ব্রেক করতে চাই, যে 30-35 আছে, গাড়ি যে জায়গায় ব্রেক,
প্রমাণ তো পাইলেনি আপনারা। তাও ছাড়াও অ্যাক্সিডেন্টের সময়, ওভারটেকিংয়ের সময় গাড়ি একদম জায়গায় ব্রেক করা কোনো বিষয়ই না। যারা এই রিক্সার চালান তারা আমার থেকেও ভালো জানেন। কিন্তু এখন যদি এই জায়গায় একটা 4B থাকতো অথবা অন্য কিছু থাকতো, ব্রেকটা যদি এখানে আমি প্রেস করি মিনিমাম ওই খাম্বার সামনে যেয়ে বাইকটা থামবে। তো কি একটা ভিউয়ে আসলাম আপনাদের সাথে আজকে বাইকটা রিভিউ করতে। তো চলেন, ওরকমভাবে তো রিভিউ করতে পারবো না। তো চলেন, যতটুকু আমার সম্ভব আমি যতটুকু পারি, ক্ষুদ্র জ্ঞানে যতটুকু পসিবল এতদিন বাইকটা চালালাম। বাইকে এখন মোট চলা হয়েছে 4035 কিলো, খুব অল্প পরিমাণ চালানো হয়েছে। আমার সাথে সাথে যারা আমার পিছনে, আমার পরে, আমার আগে যারা বাইক কিনছে তারাও আমার থেকে এখন বেশি চালাই ফেলছে, 10,000-এর কাছাকাছি প্লাস। অনেকে আমার সাথে একটা বাইক নিয়েছিল, ওর এখন চালানো হয়েছে প্রায় 10,000-এর কাছাকাছি। তো এই হচ্ছে বাইকের লুক। তো বাইকটা এখন নোংরা অবস্থায় আছে, ময়লা অবস্থায় আছে, কারণ আমাদের ওইদিকে জাম করা প্রচুর অবস্থা খারাপ। তো ওই দিন আমি ওইখানে যাই একটা কাজে, ওইখানে যাওয়ার পরে আমার বাইকটা ময়লা হয়, তারপর বাইকটা এখন পর্যন্ত ওয়াশ করা হয় নাই। আর আমার যে বাইকের যে একটা নেকড়া আছে আর কি, যেটাতে আমি পরিষ্কার করি তাওয়াল, এখন ওইটা আবার কালকে আমি মোটর কেয়ার সার্ভিস পয়েন্টে ফেলে যাই। তারপর সকালে আজকে বাইকটা আমি মুছতে পারি নাই, কারণ যে কোনো কিছু দিয়েই তো বাইকটা মোছা যায় না, ফাইবার লাগে। ফাইবার ছাড়া যদি বাইকটা মোছা হয় তাহলে দেখবেন আপনাদের বাইকের প্রচুর স্ক্র্যাচ পড়ে, ছোটো ছোটো দাগ পড়ে। তো ওইভাবে যে কোনো কাপড় চোপড় দিয়ে বাইকটা মোছা যাবে না। যে এখন এখানে যদি আমি আমার নাম লিখি, নামও লেখা যাবে, এত পরিমাণ ময়লা বাইকটাতে। তো যাই হোক, মূল টপিকে আসি। 2025 সালে যারা এই বাইকটা কিনবেন তারা কি ঠকবেন নাকি জিতবেন এই বিষয়ে আলোচনা করি। অবশ্যই জিতবেন, কারণ এই বাইকটাতে অনেক ভালো ভালো ফ্যাসিলিটিস আছে, কিন্তু প্রাইসটা একটু হাই। প্রাইসটা যদি একটু কমানো হয়, রিজনেবল করা হয়, তাহলে অবশ্যই সবার জন্য ভালো হবে। একটা সময় বাইকটার আমি যখন নেই তখন অফার প্রাইস ছিল 2,43,000। তো এখন মেবি 2.5 লাখ টাকার একটু বেশি অথবা একটু কম অথবা সমানই, আমার এক্সাক্ট প্রাইসটা খেয়াল নাই। তো ইতোমধ্যে আমি বাইকটা চালায় ফেলছি 4,000 কিলো। এর মধ্যে আমি বাইকটাতে তেমন কোনো সমস্যা পাই নাই। এতদিন আমি বাইকটা রাইড করছি মিনারেল ইঞ্জিন অয়েলের মাধ্যমে। তো তখন বাইকের ইঞ্জিন থেকে নয়েজ খুব কম পরিমাণ আসতো। আর এখন আমি ইউজ করি ফুল সিনথেটিক শেল অ্যাডভান্স আলট্রা 10W40, যেটা ওইটাতে এখন ওইটা দেওয়ার পর থেকে বাইকের ট্যাপিট থেকে একটা আলাদা ঝনঝন আওয়াজ হচ্ছে। এটা যারা শেল ইউজ করেন তারা কমেন্টে জানাবেন যে এটা কি ইঞ্জিন অয়েলের কারণে, নাকি এই সমস্যাটা কি ইঞ্জিন অয়েলের কারণে হয়, ফুল সিনথেটিকের কারণে, নাকি এটা আমার বাইকের প্রবলেম, আমি কি ট্যাপিটটা একটু অ্যাডজাস্ট করে নেব। তো বুঝতেছি না, যারা এই শেল অ্যাডভান্স ইউজ করেন তারা কমেন্টে জানাবেন তাদেরও কি বাইক থেকে একটা আলাদা নয়েজ আসে কি না। তো বাইকের প্রাইস অনুযায়ী বাইকটা যদি 2.5 লাখের মধ্যে রাখে অথবা কিছু টাকা কমানো হয়, আমি যে প্রাইসে কিনছি আমি মনে করি যে ঠিকই আছে এই প্রাইসে। এখন এই বাইকটা আর কিছু হালকা কম রাখলে হয়তো অনেকের জন্য আরও ভালো হবে। তো মানুষজন থাকলে আমার রিভিউ দিতে কষ্ট হয়, তো এখান থেকে চলে আসলাম এইদিকে। তো একটা কথাই বলবো, যারা বাইকটা কিনবেন, জিক্সার বাইকটা কিনবেন 2025 সালে, ভেবেচিন্তে কিনবেন। যদি এই প্রাইসটা একটু বেশি মনে হয় তাহলে আপনারা ইউজ শোরুম ট্রাই করতে পারেন। 2,000, 3,000, 4,000 কিলো চলার মধ্যে যারা বাইকটা নেবেন তারা একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন। তারা যদি ওইখান থেকে নেন তারা অবশ্যই বাইকটা একটু দেখে শুনে, যারা ভালো বাইক বুঝে চিনে, মেকার অবশ্যই একটা যদি পরিচিত মেকার থাকে তাহলে তাকে নিয়ে যাবেন। আর 3-4 হাজার কিলো চলা বাইকে কিচ্ছুই করতে পারে না একটা বাইকার। তো ওইখান থেকে যারা নেবেন তারা অবশ্যই 25,000-30,000 টাকা সেভ করতে পারবেন। তো ওই সব করলে তাদের ওইখান থেকে পোষায় যাবে। তো এখন চলে আসলাম একটু ভিতর দিকে। এদিকে তো সকাল সকাল ভিউটা আরও সুন্দর লাগে, একটু রোদ পড়লে এদিকে প্রাকৃতিক সৌন্দর্যটা আরও ফুটে ওঠে। আমরা ম্যাক্সিমাম টাইম যখনই আসি তখন সন্ধ্যা অথবা রাত হয়, তো এরকমভাবে এই জায়গাটা ভিডিও করা হয় না কখনো। তো আসলাম বাইক সম্পর্কে একটু আলোচনা করার জন্য।
তো এই ফাঁকে ভাবলাম এখান থেকে একটু ঘুরে যাই, আপনাদের সাথে একটু আলোচনা করি। আরও কয়েকটা ভিডিও শ্যুট করতে আসছি এখানে, দেখি কয়টা শ্যুট করা যায় এবং মানুষজন কেমন। বেশি মানুষ থাকলে আমার হেলমেটের বাইরে থেকে কথা বলতে খুব কষ্ট হয়, সামনাসামনি আমার দ্বারা ওটা সম্ভব না মানুষের সামনে কথা বলা। ফুল একটা গ্রামীণ ফিল পাওয়া যায় এখানে আসলে। আশা করি সকাল সকাল এখানে বেশি লোকজন নাই, আমি আমার কাজটা শেষ করতে পারবো আরামেই, খুব ভালোভাবে শেষ করতে পারবো। তো চলে আসলাম দিয়াখালী, একটা ভালো ভিউয়ে, সে একটা ভিউ। তো রোদের মধ্যে ভিডিও করব, রোদে ভিডিও করলে তো একটু ভিডিওটা ক্লিয়ার এবং কালারফুল আসে। তো চলেন এখানেই করা যাক, ওই একটু পরিষ্কার জায়গায় যাই। এখানে করি ভিডিও। তো আমি যে বিষয়ে আলোচনা করতেছিলাম, 2025 সালে কি এই বাইকটা নেওয়া আমাদের জন্য উচিত হবে? হ্যাঁ, অবশ্যই নিতে পারেন। আমি প্রেফার করব যদি টাকা একটু বেশি থাকে তাহলে আপনারা এফআই ডাবল ডিস্ক যেটা আছে এটা না নিয়ে এফআই এভিএস যেটা আছে ওইটা নিতে পারেন। সেফটি বেশি, অনেকে বিশ্বাস করে না, কিন্তু অনেকে ভরসা পায় না। যারা এই সিবিএসটা, এই ডাবল ডিস্ক যেটা আছে ওইটা নিতে চান না, তারা ওইটা ট্রাই করতে পারেন। ওইটা মেবি 2,80,000 চলে এখন মার্কেটে। এমনিতে বাইকটার সাথে আমার অভিজ্ঞতা ভালো, এখন পর্যন্ত আমার ওরকম কোনো বিপদে ফেলে নেয়। ব্রেকিং যেমন ভালো, তারপরে যে লুকিং গ্লাসগুলো, এগুলোর ভিউ অনেক ভালো। যারা এগুলো চেঞ্জ করে মডিফাই করে তাদের বলবো যে ওটা করেন না। কোম্পানি যেটা ভালো বুঝে এবং যতটুকু আপনার দরকার ততটুকুই দিয়েছে, আপনার মডিফাই করে ছোট লাগান, আরও অনেক কিছু লাগান, ওটা শুধু এমনি স্টাইলিশ, কিন্তু কোনো সেফটি প্রেফার করে না। এটা তো স্টাইলের জন্য না, এটা সেফটির জন্যই, পিছনে কি কোনো বাইক টাইক এসব দেখার জন্যই। তো যারা মডিফাই করেন তারা, তাদের রুচি অন্যরকম, আর যারা মডিফাই পছন্দ করেন না তাদের রুচি আরেক রকম। তো আমার কখন কোন রুচি চেঞ্জ হয় এটা আমি নিজেও জানি না। হয়তো হতে পারে আমিও একটা সময় এটা চেঞ্জ করব, অন্য কিছু করব। এখনও ওইরকমভাবে আমার বাইকে কোনো মডিফাই করা হয় নাই। জিক্সার মনোটন, জিক্সার এভিএস, এই বাইকগুলো মডিফাই করলে অনেক সুন্দর লাগে দেখতে, অনেক ভালো লাগে। আপনারা ফেসবুক, ইউটিউবে দেখতে পারবেন এই গাড়িগুলোর স্টিকার মডিফাই করা, কালার মডিফাই করা, তারপর হেডলাইট মডিফাই করা, আরও অনেক মড দেওয়া যায় এই বাইকগুলোতে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক চাচা মাছ ধরতেছে সকাল থেকে, আর পানি অনেক কমে গেছে এখানে। একটা সময় পানি যে পর্যন্ত ছিল, আমি যেখানে বাইক নামাইছি এখান পর্যন্ত, আমরা এখান থেকে নৌকায় উঠতাম। তো দেখতে পাচ্ছেন এই অবস্থা হচ্ছে এই এলাকার। এত সুন্দর একটা পরিবেশে আমরা আসছি আজকে ভিডিও করতে। তো চলেন এখন আমরা সামনাসামনি কথা বলি। সামনাসামনি বলি ভালো এবং খারাপ দিকগুলো। এই বাইকটার ভালো দিক যেমন আছে তেমন খারাপ দিক আছে। তো আমি এর আগে যে ভিডিওগুলো বানানো হয়েছিল, শুধু খারাপ দিকের একটা ভিডিও, একটা ভালো দিকের ভিডিও। অনেকে শুধু খারাপ দিকের ভিডিওগুলো দেখার পরে বলে, ভাই এতই খারাপ দিক তাহলে আপনি কিনছেন কেন ওই বাইকটা? আমি শুরুতে ওইরকমভাবে গুছায় ভিডিওটা করতে পারি না, এই জন্য সরি। সব বাইকেরই যেমন ভালো এবং খারাপ দিক থাকে, তো তেমন এই বাইকেরও ভালো এবং খারাপ দিক আছে। এটা জেনে শুনেই আমি এই বাইকটা কিনছি। বাইকটা কেনার আগে আমি মিনিমাম 1-1.5 রিভিউ দেখা হয়েছে এই বাইকটার। তো আপনারাও যারা বাইক কিনেন তারা অবশ্যই রিভিউ দেখেন, অনেক বড় বড় ইউটিউবার আছে তাদের রিভিউ দেখেন। তো তেমন আমিও বাইকটা কেনার আগে অনেক অনেক রিভিউ দেখছি বাইকটার। তো লাস্ট পর্যন্ত ডিসিশনে আমি যতই খারাপ ভালো দিক থাকুক, এই বাইকটার যেহেতু আমার ভালো লাগছে এবং ভালো এবং খারাপ দিক মিলাই আমার ভালো লাগছে জিনিসটা, বাইকটা, সেই জন্য আমি বাইকটা নেওয়া। তো ভালো এবং খারাপ দিক বলতে, বাইকটা ভালো দিকের মধ্যে হচ্ছে বেস্ট কন্ট্রোলিং, বেস্ট ব্রেকিং। এফআই যেহেতু ইঞ্জিনটা, সেহেতু বাইকের খারাপ দিকের মধ্যে একটু স্পিড লেট
লেট করে উঠে, দেরি করে উঠে, কিন্তু উঠে। লং রাইডে অথবা লং রেঞ্জে যারা রেস করতে চাবেন এই জিক্সারের সাথে, তা লং রেঞ্জ ছাড়া বাইকটা অত ভালো পারফরমেন্স দেখায় না। শর্ট রেঞ্জে রেস দিলে বাইকটা সব গাড়ির সাথে হারবে। আমি মনে করি কার্বোরেটর সেক্টরে যত বাইক আছে এই বাইকটার আগে চলে যাবে সব। যদি লংয়ে চেষ্টা করেন তাহলে অবশ্যই হারাতে পারবেন যদি ভালো রাইডার হন। শর্ট রেঞ্জে বাইকগুলো একটু কার্বোরেটর যেহেতু এফআই যেহেতু একটু স্পিডটা গেইন করতে একটু টাইম লাগে। আর হচ্ছে বাইকটার সাথে ওভারঅল এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো। এখন পর্যন্ত আমি কোনো বিপদে পড়ি নাই। যেমন ব্রেকিং, তেমন কন্ট্রোলিং, তেমন লুকিং, সব দিক থেকেই ভালো। শুধু একটু ব্যাড সাইড হচ্ছে বাইকটার কালার কোয়ালিটিটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, যেহেতু গ্লোসি ব্ল্যাক। আবার যেহেতু আমি নিছি ব্ল্যাক, এই ধুলাবালু পড়লে ওইটা যখন আপনি মোছা দেওয়া হয় আর কি, মোছা হয়, তখন ওইখানে এই দাগ পড়ে যায়। তো বেশি দিন না হয় না এই বাইকটা নিছি, প্রায় 4 থেকে 5 মাসের মতো মনে হবে আমি বাইকটা নিছি। তো অধিকাংশ জায়গায় কালার উঠে গেছে, আবার জং ধরে গেছে, আবার পেইন্ট নষ্ট হয়ে যেতেছে। এই জিনিসটা খারাপ লাগছে যে পেইন্ট কোয়ালিটি খারাপ। আর মোটামুটি যা আছে সব চলে। আর যারা 2025 সালে যারা মনোটন নিচ্ছেন তাদের জন্য নিউজ হচ্ছে, তারা ভালোভাবে যখন বাইকটা নেবেন একটু দেখে শুনে নেবেন ভিতরে মরিচা আছে কিনা ট্যাঙ্কের ভিতর। আর না থাকলেও অধিকাংশ লোকের যারা দেখে শুনে নেওয়া হয়েছিল, তারা দেখে শুনে নিচ্ছে, কিন্তু নেওয়ার পরে দেখে এই 2-1 মাস রাইড করার পরে তাদের ট্যাঙ্কটা মরিচা পড়ে যায়। এটা কেন হয় জানি না। আবার অনেকে ওয়ারেন্টি ক্লেম করে এই নতুন অয়েল ট্যাঙ্ক নিয়ে নিচ্ছে, কিন্তু আমার কিছুদিন যাবত এই জিনিসটাতে সমস্যা ছিল, কিন্তু এখন আলহামদুলিল্লাহ সলভ হয়ে গেছে। এখানে আমি দেখাই, আগে এটা খুলতে প্রচুর কষ্ট হইতো, কিন্তু এখন এক চান্সে খুলে যায়। মাঝখানে যে বৃষ্টির সিজনটা গেছে ওই সিজনে, তো ওই সময় একটু হালকা পানি ঢুকলেই এটা জ্যাম হয়ে যেত। কিন্তু এখন বৃষ্টির সিজন শেষ হওয়ার পরে আমাদের পরিচিত এক মেকার আছে পারভেজ ভাই, উনি একটু ওয়াশ টাশ করে দেওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ ক্লিয়ার আছে। তো এই হচ্ছে ভিউ। এখানে আসলাম আজকের ব্লগটা করার জন্য। তো ব্লগের কি টাইটেল দিব, কি থাম্বনেল দিব, এটা আমি এখনও জানি না, আমি এডিটের সময় দিব। তো আজকের এই ভিডিওর মূল টপিক হচ্ছে যে 2025 সালে এসে যারা এই বাইকটা কিনবেন তারা কি ঠকবেন নাকি জিতবেন। তো বলবো যে যাদের যে বাইক পছন্দ তারা ওইটাই কিনবে, আমি বললেও কিনবে না, আর অন্যান্য মোটো ব্লগার যারা আছে তারা বললেও কিনবে না। তো সেহেতু যেটাই কিনেন ভালোভাবে দেখে শুনে বুঝে কিনবেন, এটাই বলবো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে, নতুন কোনো ট্রাভেল ব্লগে, নতুন কোনো রিভিউতে, নতুন কোনো বাইক রিভিউতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। প্রচণ্ড রোদে গরম লাগতেছে, মাথা টাথা গরম হয়ে গেছে, বাইকও গরম হয়ে গেছে। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।